শুরু করি। তো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। আমরা আজকে একজন মনে হয় বের হয়ে গেল, যাক মনে হয় নেট পাচ্ছে না। আমরা শুরু করবো ক্লাস এখন। তোমরা গত সপ্তাহে আমরা ক্লাস করতে পারিনি, একটু আমি ছুটিতে ছিলাম। আজকে সপ্তাহে আবার ক্লাস শুরু করতেছি আমরা শুক্রবারে। আর সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আমরা সবাই ভালো থাকি, পৃথিবীর সবাই ভালো থাকুক এবং ভালো হয়ে যাক এই পরিস্থিতি, সেটা আমরা সবাই চাই। এবং বাড়িতে থেকে আমরা যতদূর পারি স্টাডিটা চালিয়ে যাবে। স্টাডি কিন্তু ব্রেক রাখা যাবে না। স্টাডি ব্রেক রাখলেই ব্রেনের মধ্যে মরিচা ধরে যাবে। সেই জন্য মরিচার জন্য না ধরে আমাদের সবসময় চেষ্টা করতে হবে যেন বইয়ের মধ্যে যে যত বেশি বই পড়বে সে তত বেশি জ্বালা যন্ত্রণা এড়াবার ক্ষমতা তার তত বেশি হবে। এটা প্রমোদ চৌধুরী বলে গেছেন। সুতরাং সবসময় চেষ্টা করবা বইয়ের মধ্যে ডুবে থাকতে। ঠিক আছে? আমরা এখন আজকের অষ্টম অধ্যায় শুরু করব, তাই তো? গত অধ্যায়ে আমরা শেষ করছি গত সপ্তাহে। এই অধ্যায়ে আমরা অষ্টম অধ্যায় শুরু করি। আমি শুরু করি। নাম আর নতুন করে জানাচ্ছি না। আমার নাম দুর্গাচরণ রায়, ইনস্ট্রাক্টর নন-টেক কেমিস্ট্রি, রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, রাজশাহী। আমরা আজকে অষ্টম অধ্যায় শুরু করব। সাবজেক্টের নাম এনভায়রনমেন্টাল স্টাডিজ, বিষয় কোড হলো 69054, অর্থাৎ 69054। আজকে অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায়ের নাম কি? কঠিন বর্জ্য ব্যবস্থাপনার ধারণা। অর্থাৎ কঠিন যে আমাদের বর্জ্যগুলো বের হয়, যেমন শাকসবজির খোসা, কৃষি জমিতে চাষ করার সময় প্লাস্টিক, বিভিন্ন ধরনের ধানের যেগুলো আমরা কি বলি, খড় বলি, সেগুলো ইত্যাদি ইত্যাদি আছে, সেগুলো হলো কঠিন বর্জ্য। তো এই বর্জ্য ব্যবস্থাপনা আমাদের কিভাবে আমাদের পরিবেশের জন্য ক্ষতির মানে কারণটা কম হয়, সেটা আমাদের এই অধ্যায় থেকে আমরা কিছুটা ধারণা রাখবো। সেটাই হলো কঠিন বর্জ্য ব্যবস্থাপনার ধারণা। কঠিন বর্জ্য আমরা কোনগুলোকে বুঝে থাকি দেখো। গৃহস্থালী, যেটা আমরা বললাম, তরকারি খোসা থেকে শুরু করে যাবতীয়, বাণিজ্য প্রতিষ্ঠান, শিল্প কারখানা, খনি এবং কৃষি কর্মকাণ্ডের ফলে যে সমস্ত অপ্রার্থিত মানে কি, যেটা আমি চাচ্ছি না কিন্তু আসতেছে, সেটাই হলো অপ্রার্থিত পরিত্যক্ত কঠিন দ্রব্যাদি পরিবেশে আসে এবং বিভিন্ন প্রকার সমস্যা সৃষ্টি করে, তাকে বলা হয় কঠিন। যেমন আমরা একটা বিস্কুট খেলাম, বিস্কুটের প্যাকেটটা আমরা ফেলে দিলাম রাস্তায় বা যেখানে সেখানে। এই যে বিস্কুটের প্যাকেটটা, এটাই হলো আমাদের একটা কঠিন বর্জ্য। তারপরে চকলেটের খোসা ইত্যাদি যে সমস্ত কঠিন, অর্থাৎ যেগুলো তরল না হয় কঠিন হবে, সেগুলোই হলো কঠিন বর্জ্য। এখন উৎস হিসেবে বর্জ্যকে কয়েকটি, অর্থাৎ সবগুলো কিন্তু আমরা কঠিন বর্জ্য নিয়ে আলোচনা করবো অধ্যায়, সুতরাং সবসময় মনে করবে যে কঠিন বর্জ্য। উৎস হিসেবে বর্জ্যকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। প্রথমত কি কি? শিল্প ও কারখানা বর্জ্য, যেটা ইন্ডাস্ট্রি থেকে আসে। তারপরে হাসপাতাল বা তৎসংক্রান্ত বর্জ্য, হাসপাতাল, ক্লিনিক, তাছাড়া ছোটখাটো যেমন ডাক্তারি যে সমস্ত রুগী দেখে, এই সমস্ত জায়গা থেকে যেগুলো আসে সেগুলো, যেমন ইনজেকশনের সিরিঞ্জ, তারপরে আসে তুলো, ব্যান্ডেজ, গজ ইত্যাদি জাতীয়, এগুলো হলো হাসপাতাল বা ক্লিনিক বা ডাক্তার মানে হাসপাতাল সম্পর্কিত যে সমস্ত জায়গা, সেগুলো থেকে আসে। পৌর বর্জ্য, এটা তো আমাদের সবচেয়ে, পৌর বা সিটি কর্পোরেশন একই সাথে বোঝাচ্ছে, যেটা আমাদের সবচেয়ে বেশি এখন আমাদের হচ্ছে এখন বড় সমস্যা। এটা কিন্তু উৎপন্ন যেভাবে হচ্ছে সেটা আমরা সেভাবে আমরা এখন সেটাকে ইয়ে করতে পারতেছি না, অর্থাৎ ডিসপোজাল করতে পারতেছি না। এটা আমাদের আরো জোরদার করতে হবে। তারপর কৃষি কাজে বর্জ্য, সেটা বলে দিলাম, প্লাস্টিক বস্তা, তাছাড়া চটের বস্তা ইত্যাদি, গুলো কৃষিকাজ, সার দিয়ে দেওয়া হলো জমিতে, তারপর যে সারের বস্তা থাকলো অথবা প্লাস্টিক বস্তা থাকলো, সেই বস্তাগুলোই বলা হচ্ছে এগুলো। তাছাড়া ধানের খড় বললাম, সেগুলো। বাণিজ্যিক বর্জ্য, বাণিজ্যিক প্রতিষ্ঠান যেমন যেমন আসে, যেমন ধরলাম আমরা একটা মার্কেট থেকে কি কি আসতে পারে? প্লাস্টিক আসতে পারে, তারপর প্লাস্টিকের ঠোঙ্গা আসতে পারে, কাগজের ঠোঙ্গা আসতে পারে, এগুলো হলো তোমার কি বাণিজ্যিক বর্জ্য। বর্জ্যের অবস্থা অনুসারে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো কঠিন বর্জ্য, তরল বা বায়বীয় বর্জ্য, ধোঁয়া। তরল বায়বীয় বর্জ্য, তরল বর্জ্যগুলো যেমন ধরো, যেমন আমরা পানির সাথে বিভিন্ন ধরনের ময়লাজাত পদার্থ বের হয়, যেমন হতে পারে অ্যালকোহল, হতে পারে অ্যাসিড, হতে পারে যেমন স্বর্ণকারের দোকান থেকে অ্যাসিড নিঃসৃত হয়। তারপরে আছে বিভিন্ন ধরনের হাসপাতাল থেকে নোংরা পদার্থ, তরল জাতীয় পদার্থ বের হয়, এগুলো হলো তরল বর্জ্য। আর ধোঁয়া, ইন্ডাস্ট্রি থেকে যেমন ইটের
চিমনি যেটা আছে, অর্থাৎ ইট ভাটার চিমনি, এই চিমনিতে প্রচুর ধোঁয়া বেরোয়, তাহলে এগুলো হলো বায়বীয় পদার্থ এবং সেগুলো আমাদের জন্য মানে যেটা বলা হচ্ছে ক্ষতিকারক, আর ক্ষতিকারক পদার্থগুলোকে আমরা বর্জ্য হিসেবে চিহ্নিত করছি। এরপর আসি বর্জ্যের প্রকৃতি অনুসারে। বর্জ্যের প্রকৃতি অনুসারে আবার 4 প্রকার। কি কি? বিষাক্ত বর্জ্য, তেজস্ক্রিয় বর্জ্য, যেগুলো তেজস্ক্রিয় কারখানা থেকে আসতে পারে, অথবা তেজস্ক্রিয় পদার্থ যেগুলো থেকে আমাদের কাজ করা হয়, যেমন ধরো ঈশ্বরদীতে আমাদের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে, তেজস্ক্রিয় পদার্থের সাথে, সেখান থেকে আসতে পারে। এরপর আসি বিপজ্জনক বর্জ্য, যেগুলো বিস্ফোরক জাতীয় হতে পারে, যেমন ধরো ককটেল টকটেল বা বিভিন্ন বোমা সদৃশ পদার্থ, তারপর টিএনটি হতে পারে ইত্যাদি। সাধারণ বর্জ্য, যেগুলো সব জায়গা থেকে আমরা পাই, যেমন ধরো আমরা আসি বাসা থেকে আসতে পারে, জমি থেকে আসতে পারে, সেগুলো হলো এগুলো। তারপরে এসে আমরা রিফিউজ বা জঞ্জাল। গ্যাস বা তরল না কঠিন, মানে তরলও না আবার কঠিন, যে কোনো প্রকার, মানে তরল হতে পারে, কঠিন হতে পারে, বা কঠিন গ্যাসও হতে পারে, যে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত বা ও ব্যবহারহীন পরিত্যক্ত বস্ত্র বা বস্তু সমূহকেই রিফিউজ বলা হয়। যেমন সলিড ওয়েস্ট মানে কি? কঠিন বর্জ্য। ওয়েস্ট ওয়াটার তার মানে কি? যে পানিটা আমাদের বের হয়ে যাচ্ছে সেটা হলো ওয়েস্ট ওয়াটার, অর্থাৎ যেটা আমরা ব্যবহার করার পরে, যেমন কলের পানি চলে আছে, তারপরে ড্রেনের পানি চলে আছে ইত্যাদি ইত্যাদি। গ্যাসীয় দূষক, যেটা বললাম ভাটার চিমনি থেকে যেটা ধোঁয়া আসে, গ্যাসীয় পদার্থ আসে, বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে ধোঁয়া আসে, এগুলো। এরপর আসি ফুড ওয়েস্ট বা গার্বেজ। এগুলো আমরা বাসা বাড়িতেও আসি বা হোটেলে হতে পারে। গার্বেজ বলতে পচনশীল কঠিন বর্জ্যকে বোঝায়। তাহলে তার মানে কি বোঝাচ্ছে এখানে? যেগুলো পচবে, যেমন খড়কুটা হতে পারে, তারপর কঠিন বর্জ্যের মধ্যে আমাদের বাসা বাড়িতে বিভিন্ন খোসা হতে পারে, তরকারি খোসা ইত্যাদি, রসুনের খোসা, পেঁয়াজের খোসা ইত্যাদি, যা সাধারণত মাংস, ফল, শাকসবজির প্রস্তুতকরণ বা সংরক্ষণকালে উৎপন্ন হয়। বুঝতে পারছি আমরা? এগুলো সবগুলো কিন্তু আমাদের পচে যায় মাটিতে, যদি বেশি বেশি দিন ধরে আমরা পুঁতে রাখি, সেগুলা পচে সারে রূপান্তরিত হয়। এগুলাকে বলা হচ্ছে তোমার কি? ফুড ওয়েস্ট বা গার্বেজ। যেহেতু গার্বেজ দুর্গন্ধ ছড়ায়, তাই এদের দ্রুত অপসারণ করা প্রয়োজন। এই ধরনের বর্জ্যে 70% জলীয় বাষ্প থাকে এবং তাপ উৎপাদন ক্ষমতা প্রায় 6 × 10⁴ জুল পার কেজি। অর্থাৎ এই পদার্থগুলি যদি পুড়িয়ে শক্তি উৎপন্ন করা হয়, সেখানে 1 কেজি পোড়ালে 6 × 10⁴ জুল কি তোমার কি শক্তি উৎপন্ন হবে। এবারে সে রাবিশ। ছাই ব্যতীত সকল অপচনশীল পদার্থকে রাবিশ বলা হয়। অর্থাৎ গার্বেজ হবে, পচে যাবে, রাবিশ কিন্তু পচবে না। তাহলে অপচনশীল যেগুলো ছাই বাদে, যেমন চুলার ছাই বাদে যেগুলো অপচনশীল পদার্থ, সেগুলোকে বলা হচ্ছে তোমার কি? রাবিশ। রাবিশ বর্জ্য দাহ্য বা অদাহ্য দুটোই হতে পারে। দাহ্য মানে যেগুলো পুড়ে যায়, অদাহ্য মানে যেগুলো পুড়বে না। দাহ্য রাবিশের মধ্যে কাঠ, কাগজ, বিভিন্ন প্রকার বর্জিত ক্ষুদ্র টুকরো, রাবার, চামড়া ইত্যাদি উল্লেখযোগ্য। অদাহ্য রাবিশের মধ্যে কাঁচ, ধাতু, সিরামিক ইত্যাদি উল্লেখযোগ্য। যেমন একটা চীনামাটি বাটি পড়ে গেল, ভেঙে গেল, এইটা একটা কঠিন বর্জ্য, কিন্তু এটাকে বলবো আমরা রাবিশ। কেন? এটা আমাদের দাহ্য পদার্থ নয়, অর্থাৎ এগুলো পুড়বে না। রাবিশে প্রায় 20% জলীয় বাষ্প থাকে এবং তাপ উৎপাদন ক্ষমতা প্রায় 1.5 × 10⁶ জুল পার কেজি। অর্থাৎ 1 কেজি যদি আমরা রাবিশ পুড়ি, তাহলে 1.5 × 10⁶ এত জুল শক্তি উৎপন্ন করতে পারবে। এবার সেই ট্র্যাশ। রাবিশের যে উপাদানগুলো দাহ্য বা পোড়ানো হয়, সেগুলোকে ট্রাশ বলা হয়। তার মানে রাবিশে আমরা কি জানলাম? যেগুলো অপচনশীল সেগুলো হলো রাবিশ। এই রাবিশগুলোকে, যেগুলোকে পোড়ানো, যেমন কাঠ, কাগজ, বিভিন্ন প্রকার বর্জিত ছোট ছোট টুকরা, রাবার, চামড়া, এগুলোকে পোড়ানো হয়। তাহলে এই সমস্ত পদার্থগুলোকে আরেকবার বলা হচ্ছে তোমার কি? ট্র্যাশ। অন্যভাবে বলা যায় যে সকল বর্জ্যকে পোড়ানো যায় এবং দাহ্য এবং পচনযোগ্য, সেসব বর্জ্যকে বলা হচ্ছে তোমার কি? ট্র্যাশ। যেমন কাগজ, প্লাস্টিক, কাঠকুচি, পাতলা পিচবোর্ড, শুকনা কাঠ ইত্যাদি। এবার ইমারত ভাঙা ও নির্মাণ ওয়েস্ট। অর্থাৎ একটা পুরানো বিল্ডিং, সেটাকে ভেঙে ফেলা হচ্ছে, এটা হলো ইমারত ভাঙা ও নির্মাণ ওয়েস্ট। অর্থাৎ নির্মাণ, যেগুলো নতুন নির্মাণ করা হচ্ছে, সেগুলোতে যেমন সিমেন্টের অবশিষ্টাংশ পড়ে থাকে, বালির কিছু অব্যবহৃত বালি থাকে, ইটের টুকরো পড়ে থাকে, এগুলো হলো নির্মাণ ওয়েস্ট। পরিত্যক্ত দালান ও অন্যান্য কাঠামো ভেঙে ফেলার সময় প্রচুর পরিমাণে ডিমোলিশন বর্জ্য। অর্থাৎ ডিমোলিশন মানে হচ্ছে দালান বা অন্য কোনো স্থাপনা ভেঙে পড়া বা ধসে পড়া বা নষ্ট হওয়া। তাহলে ডিমোলিশন শব্দটার অর্থ কি? দালান বা অন্য কোনো স্থাপনা ভেঙে পড়া, ধসে পড়া, নষ্ট হওয়া, এই সমস্ত পদার্থকে বলা হচ্ছে তোমার কি? ডিমোলিশন।
তাহলে পরিত্যক্ত দালান ও অন্যান্য কাঠামো ভেঙে ফেলার সময় প্রচুর পরিমাণে ডিমলিশন বর্জ্য উৎপন্ন হয়। এগুলাকেই বলা হচ্ছে তোমার কি ইমারত ভাঙা ও নির্মাণ ওয়েস্ট। এবার ইলেকট্রনিক বর্জ্যকে সংক্ষেপে বলা হচ্ছে তোমার কি ই বর্জ্য। ইলেকট্রনিক বা ইলেকট্রিক্যাল জাতীয় যাবতীয় বর্জ্যকেই বলা হচ্ছে ই বর্জ্য। যেমন কম্পিউটার একটা নষ্ট হয়ে গেল, সেটা ফেলে দিলাম, মাদারবোর্ড পড়ে গেল, খোলসটা অর্থাৎ যেটাকে কেসিং বলা এটা পড়ে থাকলো ইত্যাদি, এগুলোকে বলা হচ্ছে তোমার কি ইলেকট্রনিক বর্জ্য। তারপর রেডিও, মোবাইল, টিভি, ক্যালকুলেটর ইত্যাদি। এবার কৃষিজাত বর্জ্য। কৃষিক্ষেত্রে কাজ করার ফলে সেখানে বিভিন্ন ভাবে তোমার কি হচ্ছে এখানে বর্জ্য, বিভিন্ন ধরনের বর্জ্য নির্গত হয়, সেগুলোকে বলা হচ্ছে কৃষিজাত বর্জ্য। আমরা একটু আগে বলেছিলাম যে একটা সারের বস্তা, সারগুলো জমিতে প্রয়োগ করা হলো, কিন্তু সারের বস্তাটা, সেই বস্তাটাকে বলা হচ্ছে তোমার কি কৃষিক্ষেত্রে কৃষিজাত বর্জ্য পদার্থ। যেমন ধানের খড়, এটাকে বললাম, আখের ছোবড়া, তামাক, শস্যের অবশিষ্টাংশ, গাছের কাণ্ড, মূল, গোবর ইত্যাদি পদার্থগুলোকে বলা হচ্ছে কৃষিজাত বর্জ্য। এবার প্যাথোলজিক্যাল বর্জ্য, যেগুলো হাসপাতাল বা ক্লিনিক থেকে আসে। স্বাস্থ্য কেন্দ্রে বা হাসপাতালে সৃষ্ট ঝুঁকিপূর্ণ ও দূষিত বর্জ্য, যেমন রোগীর রক্ত, পুঁজ, মলমূত্র, কফ, তারপর কর্তনকৃত অঙ্গ, মানে কর্তনকৃত অঙ্গ প্রত্যঙ্গ, শরীর থেকে নিঃসৃত রস, তুলা, গজ, ব্যান্ডেজ, ব্যবহৃত সিরিঞ্জ ও রাসায়নিক দ্রব্যাদিকেই প্যাথোলজিক্যাল বর্জ্য। অর্থাৎ হাসপাতাল, ক্লিনিক বা ডাক্তারি যে সমস্ত মানে প্রতিষ্ঠান থেকে যে সমস্ত বর্জ্যগুলো আসে, সেগুলোকে বলা হচ্ছে তোমাকে প্যাথোলজিক্যাল বর্জ্য। এগুলো থেকে যেহেতু রোগ জীবাণু ছড়ায়, সেজন্য এগুলাকে ডিসপোজ মানে ধ্বংস করা হয়। এবং হাসপাতালে দেখবে তোমরা তিনটা মানে ডাস্টবিন থাকে, একটা লাল, একটা হলুদ, একটা মনে হয় সবুজ। তাহলে এইগুলা কিন্তু মানে ওই বর্জ্যের মানে বর্জ্যের ধরন অনুসারে 3 ধরনের ফেলা হয়। যেটা লাল সেটা হলো ইনজেকশনের সিরিঞ্জ ইত্যাদি, যেটা নীল সেটাতে মানে যেগুলো পচে যাবে, যেমন ধরো তুলা, ব্যান্ডেজ, গস ইত্যাদি। আর হলুদটাতে ফেলা হবে আরেক প্রকারের বর্জ্য। এরপরে আমরা তেজস্ক্রিয় বর্জ্য। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের যে জ্বালানি অবশেষ বা বর্জ্য নির্গত হয়, এটাই যেমন আমরা বললাম ঈশ্বরদীতে যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে, অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে, সেখানে এই ধরনের বর্জ্যগুলো উৎপন্ন হবে, তাকে তেজস্ক্রিয় বর্জ্য বলে। আমাদের দেশে পাবনার ঈশ্বরদীতে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে, এটাই আমাদের দেশের প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, একমাত্র। তারপর সে ঝুঁকিপূর্ণ বিপজ্জনক ওয়েস্ট, যে সকল বর্জ্য মানুষ এবং জীব জগতের জন্য প্রতিক্রিয়া এবং তাৎক্ষণিকভাবে ক্ষতিকর, সেগুলোকে বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ বর্জ্য পদার্থ বলে। যেমন বিভিন্ন শিল্প কারখানা থেকে উপজাত বলতে পদার্থে ব্যবহার করার ফলে আরেকটা নতুন ধরনের পদার্থ সৃষ্টি হয়, সেটা হলো উপজাত হিসেবে। বিপজ্জনক রাসায়নিক বর্জ্য সময়, যেমন গ্যাস, রাসায়নিক বর্জ্য, যেমন আমরা মোটরসাইকেল চালাচ্ছি বা বাস চালাচ্ছি, উঠতেছি তেল, কিন্তু একটা বিষাক্ত বর্জ্য গ্যাস উৎপন্ন হচ্ছে, তাহলে এইগুলাকে বলা হচ্ছে বিপজ্জনক ওয়েস্ট বা ঝুঁকিপূর্ণ ওয়েস্ট। এবার 3R, এই সংজ্ঞাগুলো আমাদের খুব দরকার, এগুলো অতি সংক্ষিপ্ত মধ্যে আসতে পারে বা সংক্ষিপ্ত মধ্যে। 3R বলতে এখানে বলা হচ্ছে, দেখা 3R বলতে পণ্য উৎপাদন ও ব্যবহারের ক্ষেত্রে ওয়েস্ট হ্রাস করা, রিডিউস, পুনর্ব্যবহার, ইউজ, রিউজ, তারপর আছে রিসাইকেল। এই তিনটা জিনিসকে একসাথে বলা হয় তোমার কি 3R। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের একটি জনপ্রিয় কনসেপ্ট হচ্ছে তোমার কি 3R পদ্ধতি। রিডিউস করতে হবে, রিইউজ করতে হবে, যেটা ব্যবহার করা যায়, রিসাইকেল, পুনরায় ব্যবহার করা উপযোগী করে তুলতে হবে, এটাই হলো 3R পদ্ধতি। আরেকটা আছে 4R, রিডিউসিং, রিইউজিং, রিসাইক্লিং এন্ড রিস্টোর। চারটাকে একসাথে বলা হচ্ছে প্রথম অক্ষরগুলো নিয়ে 4R। আধুনিক কালে কঠিন বর্জ্যের ব্যবস্থাপনার ক্ষেত্রে 4R কনসেপ্ট খুবই ব্যবহৃত হচ্ছে। রিডিউসিং বলতে বর্জ্য পদার্থের পরিমাণ হ্রাস করা বোঝাচ্ছে, রিডিউসিং। রিইউজিং বলতে বোঝাচ্ছে পুনরায় ব্যবহার করা হচ্ছে, যেমন কাঁচটাকে আমরা, যেমন কাঁচ জাতীয় বা লোহা জাতীয় পদার্থ যেগুলো বর্জ্য পদার্থ উৎপন্ন হয়, সেগুলো আমরা কি করি, সেপারেশন করে কাঁচগুলোকে গলিয়ে পুনরায় আমরা কাঁচের জিনিসপত্র তৈরি করতে ব্যবহার করতে পারি, লোহার জিনিস, লোহার রড টড ইত্যাদি ব্যবহার করা যেতে পারে, এগুলো হলো রিইউজিং। রিসাইক্লিং বলতে বর্জ্য পদার্থকে সম্পদ হিসেবে ব্যবহার করা বোঝায়, অর্থাৎ এগুলাকে, যেমন ইলেকট্রনিক সার্কিটটাকে পুনরায় আমরা কি করতে পারি, সেই সার্কিটটাকে যে কপার পাতগুলো আছে সেগুলোকে পুনরায় আমরা ব্যবহারের উপযোগী করে তুলতে, এটা হলো রিসাইক্লিং। রিস্টোর বলতে বর্জ্য পদার্থকে পুনরায় সংরক্ষণ করা, অর্থাৎ আমরা যে জিনিসটা বর্জ্য হিসেবে আসলো সেটাকে আবার প্রসেসিং করে সেটাকে আমরা পুনরায় ব্যবহার উপযোগী করে তোলার যে সংরক্ষণ করা হয়, সেটাকে বলা হয় কি রিস্টোর।
এরপর আসে আমরা পুনরাবর্তন। পুনরাবর্তন বলতে বোঝাচ্ছে পুনরায় ব্যবহার করা। পরিবেশের ভাষায় পোলিং পুনরাবর্তন হচ্ছে বিভিন্ন প্রকার বর্জ্য থেকে বিভিন্ন বস্ত্র এবং তা থেকে উৎপন্ন দ্রব্য ও শক্তি উৎপন্ন করে পুনরায় ব্যবহার করা এবং বর্জ্য ক্ষতিকর প্রভাব থেকে তোমার কি পরিবেশ রক্ষা করা। তার মানে কি বোঝাচ্ছে, যেমন ধরো আমরা একটা শাকসবজি বা বিভিন্ন ধরনের গৃহস্থালী থেকে যে সমস্ত বর্জ্যগুলো উৎপন্ন সেগুলোকে পচে ফেললাম, পচে ফেলে পুনরায় সেটাকে আমরা কি করতে পারি, জমিতে সার হিসেবে ব্যবহার করতে পারি। এটা হলো পুনরাবর্তন। যেমন গোবর থেকে গ্যাস উৎপন্ন করা হয়, বায়োগ্যাস যেটা বলা হচ্ছে। তাহলে এটা একদিকে বর্জ্য পদার্থ উৎপন্ন, সেই বর্জ্যটাকে পুনরায় আমরা আমাদের উপকারী কাজে যেটা ব্যবহার করি সেটা হলো পুনরাবর্তন। এবার 10টি বিষাক্ত রাসায়নিক পদার্থের নাম তোমরা একটু দেখে নিবা, কারণ অতি সংক্ষিপ্তের মধ্যে আসে এগুলো। এটা হলো, বানানটা একটু ভুল আছে, আসবেস্ট নয় অ্যাসবেস্ট হবে এটা। অ্যালকোহল, পারদ, সীসা, স্যাকারিন, রোডামিন বি, আলবিন, খেসারি ডালের গুঁড়া, ডিডিটি, হ্যাপ্টাকুলার ইত্যাদি পদার্থগুলো হলো তোমার কি বিষাক্ত রাসায়নিক পদার্থ। তোমরা একটা দেখো খেসারি ডালের গুঁড়া, এই খেসারি ডালের গুঁড়া মানে খেসারি ডাল যেটা বলা হচ্ছে, এটা আসলে মানুষের খাওয়া উচিত নয়, এটা স্টোমাকের জন্য ক্ষতি করে। তারপরে হচ্ছে স্যাকারিন, যেটা ওই যে খেজুরের তাড়ি বা খেজুরের রস বিক্রি করার সময় মিষ্টিকারক হিসেবে পদার্থ স্যাকারিন ব্যবহার করা হয়, এটাও আসলে আমাদের শরীরের জন্য ক্ষতিকারক। তারপরে আছে কি ডিডিটি, এটা এখন ব্যবহার করা হচ্ছে না, এটা একটা জীবাণুনাশক পদার্থ, যেটা আগে ব্যবহার করা হতো মশা নিধনের কাজে, কিন্তু এখন আর সেটা ব্যবহার করা হয় না। এবার ইওয়েস্ট মানে ইলেকট্রনিক ওয়েস্ট রিসাইক্লিং করবে। যাবতীয় ইলেকট্রনিক বর্জ্য যেমন কম্পিউটার, রেডিও, মোবাইল, টিভি, ক্যালকুলেটর ইত্যাদি বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে পুনরায় ব্যবহার উপযোগী করে তোলাকেই ই ওয়েস্ট রিসাইক্লিং বলা হয়। সংজ্ঞাটা আমরা জেনে নিলাম। তার মানে কি, ওই যে বললাম সার্কিটের মাদারবোর্ড থেকে কপার পার্ট যেগুলো সেগুলো আলাদা করি। তারপরে আছে ক্যাপাসিটর, আছে ক্যাপাসিটর গুলোকে অ্যালুমিনিয়ামের পাত সেগুলোকে আলাদা করি। এইগুলোকে পুনরায় ব্যবহার উপযোগী করাটাকে বলা হচ্ছে তোমার কি রিসাইক্লিং। বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনা কৌশল সম্পর্কে আমরা এখন পড়বো। বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনা 3 শ্রেণীতে ভাগ করা হয়। একটা পল্লী বর্জ্য ব্যবস্থাপনা, শহরের বর্জ্য ব্যবস্থাপনা, আর একটা আমরা পরে দেখি পল্লী বর্জ্য ব্যবস্থাপনা। আমরা জানি যে পল্লী মানে গ্রামাঞ্চল, পল্লী বর্জ্য বলতে গৃহযুদ্ধ, কৃষি, গৃহযুদ্ধ মানে গৃহের কাজ আর কি, কৃষি ও গৃহপালিত পশু হতে সৃষ্ট বর্জ্যকে বোঝায়। যেমন গরুর গোবর আছে, তারপর আমরা সারের বস্তা বললাম, তারপর ধানের খড় বললাম। স্বল্প খরচে কুয়ো পায়খানা অর্থাৎ কাঁচা পায়খানা যেটা বলা হচ্ছে তৈরি করে মলমূত্রের ত্যাগ করলে পরিবেশ দূষিত হবে না। কুয়ো মানে গভীর কুয়ো করতে হবে। গৃহবর্জ্য, তরিতরকারি, ফলমূলের খোসা, আগাছা, খড়কুটা ইত্যাদি গর্ত করে জমি যদি সার তৈরি করা হয়, গরু মহিষের গোবর থেকে বায়োগ্যাস ও সার তৈরি করা যায়। এভাবে পরিবেশ বর্জ্যমুক্ত করে স্বাস্থ্যসম্মত রাখা সম্ভব। অর্থাৎ যেগুলো আমাদের গোবর সেগুলোকে পচিয়ে আমরা জমিতে সার হিসেবে ব্যবহার করতে পারি। গৃহের যে তরিতরকারি, ফলমূলের খোসা টোসা সেগুলোকে পচিয়ে সার তৈরি করা যায়। তারপর আমরা গরুর গোবর থেকে বায়োগ্যাস উৎপন্ন করতে পারি। এভাবে আমাদের যে সমস্ত কঠিন বর্জ্যগুলো পরিবেশে আসে যে পল্লী অঞ্চলে, সেগুলাকে পুনরায় আমরা কি ব্যবহার করে পরিবেশ কি আমরা পরিষ্কার রাখতে পারি। শহরে বর্জ্য ব্যবস্থাপনা এটা আমাদের সবচেয়ে জটিল প্রক্রিয়া। শহরের বর্জ্য সমস্যা অনেক বড় সমস্যা। এই সমস্যার সমাধান ও জটিল বর্জ্য সংগ্রহ করে এরপর তা নির্দিষ্ট স্থানে জমা করা ও পৃথকীকরণ করা হয়। অর্থাৎ প্লাস্টিক জাতীয় পদার্থগুলোকে আলাদা করা হয়, পচনযোগ্য পদার্থগুলোকে আলাদা করা হয়, কাঁচ জাতীয় পদার্থগুলো আলাদা করা হয় এবং যেগুলো লোহা জাতীয় পদার্থ সেগুলোকে আলাদা করা হয়। আলাদা করে যেগুলোকে পুনরায় ব্যবহার করার মতো সরাসরি পুনরায় ব্যবহার করা হয়, আর যেগুলো পচনযোগ্য সেগুলো পচে কি সার তৈরি করা হয়। এভাবে তোমার কি শহরের বর্জ্য ব্যবস্থাপনা করা হয়। আমরা একটু ছকটা দেখে নিই। বর্জ্য সংগ্রহকরণ অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে ডাস্টবিনে আমরা রাখা হয় বাড়ির ময়লা, সেটা পরবর্তীতে ভ্যানে করে নিয়ে যায়, তারপর একটা নির্দিষ্ট জায়গায় ফেলে, সেই ফেলা থেকে ওইখানে আবার ট্রাকে করে আবার নতুন একটা অন্য জায়গায় দূরে কোথাও শহর থেকে দূরে নিয়ে যায়, সেটা পচনযোগ্য বা আলাদা করার জন্য ওখানে তোমার কি রাখা হয়। এভাবে তোমার কি বর্জ্য পদার্থ সংগ্রহ করা হয়। বর্জ্য জমাকরণের স্থান যে ডাম্পিং প্লেস বলি, এটা আমি বললাম যে এক জায়গায় ভ্যানে করে নিয়ে যায় এক জায়গায় রাখবে। তারপর বর্জ্য কি করবে, পৃথকীকরণকে জৈব বর্জ্য পদার্থগুলো আলাদা করবে, কাঁচ জাতীয় পদার্থগুলো আলাদা, প্লাস্টিক জাতীয় আলাদা, ধাতব অর্থাৎ 4টা ভাগে ভাগ করবে। জৈব বর্জ্য যেগুলো সার ও গ্যাস তৈরি করতে ব্যবহার করা হবে। কাঁচ জাতীয় পদার্থগুলো কি করবে, গলিয়ে কাঁচ তৈরি করতে ব্যবহার করা যাবে। প্লাস্টিক জাতীয় প্লাস্টিকগুলো গলিয়ে পুনরায় ব্যবহার করা যাবে। আর ধাতব বর্জ্য যেমন লোহা টোহা আছে এগুলোকে পুনরায় ব্যবহার করা যাবে।
আরেকটা হচ্ছে শিল্প বর্জ্য ব্যবস্থাপনা। শিল্প হতে নির্গত গ্যাস শোধনের ব্যবস্থা করা হয়। শিল্প হতে নির্গত গ্যাস পণ্য ব্যবহারের ব্যবস্থা করা হয়। পোড়া মোবিল, রং, দূষিত পানি ইত্যাদি পরিকল্পিতভাবে সংগ্রহ করে এবং শোধনের ব্যবস্থা করা হয়। অর্থাৎ যদিও এগুলো আমাদের অনেক ইন্ডাস্ট্রিতে করা হয় না, যে বর্জ্য পানিগুলো বের হয়, সেই বর্জ্য পানিগুলোকে পুনরায় শোধন না করে কখনোই নদী, খাল, বিল, পুকুর ইত্যাদি থেকে ছাড়া যাবে না। কিন্তু আসলে অনেক ইন্ডাস্ট্রি এই নিয়মগুলো মানছে না। মাঝে মাঝে এগুলোকে পরিবেশ অধিদপ্তর থেকে জরিমানা করা হয়। ধাতব পদার্থ গ্যাসীয় বর্জ্য পুনরাবর্তন যোগ্য হলে তা ব্যবহার করা, এবং যেসব বর্জ্য পুনরাবর্তন যোগ্য নয় সেগুলোকে নির্দিষ্ট স্থানে জমা করে রাখার ব্যবস্থা করা। এটা হলো শিল্পে আমাদের কি বর্জ্য ব্যবস্থাপনার কৌশল। এবার কঠিন বর্জ্য পুনরাবর্তন। সলিড ওয়েস্টকে র ম্যাটেরিয়ালস হিসেবে ব্যবহার করে কোন আধুনিক প্রযুক্তির মাধ্যমে কোন নতুন দ্রব্য উৎপন্ন করা হলে তাকে রিসাইক্লিং অফ সলিড ওয়েস্ট বলা হয়। কি বলছিলাম, যে সমস্ত সলিড ওয়েস্ট আসবে র ম্যাটেরিয়ালস হিসেবে ব্যবহার করা হয়, তার আধুনিক প্রযুক্তির মাধ্যমে কোন নতুন দ্রব্য উৎপন্ন করা হলে তখন তাকে রিসাইকেল, অর্থাৎ যেমন লোহা জাতীয় পদার্থগুলো গলিয়ে আমরা রড হিসেবে ব্যবহার করতে পারি, তাই এটা নতুন করে আবার পুনরায় ব্যবহারযোগ্য হচ্ছে, সেটাকে বলা হচ্ছে তোমার কি রিসাইক্লিং অফ সলিড ওয়েস্ট। আধুনিক বর্জ্য কমানোর ক্ষেত্রে একটি অন্যতম উপাদান এই আমাদের কঠিন এই রিসাইক্লিং সলিড ওয়েস্ট আর কি। এবং ওয়েস্ট হেয়ার কি বলা হচ্ছে, এতে এর অবস্থান তৃতীয়, রিউজ, এরপরে আছে তোমার কি রিসাইকেল এর অবস্থান। এরপরে আসি ইলেকট্রনিক বর্জ্য, যদি আমরা একটু জেনেছি সেগুলো আরেকবার রিপ্লে করা হচ্ছে। ইউএসট রিসাইকেল বলতে ইলেকট্রনিক ওয়েস্ট, এগুলো আমরা পড়েছি আর আমি রিপ্লে করছি না। ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল, ক্যালকুলেটর ইত্যাদি পূর্ণ চক্রকে বলা হচ্ছে ইউএসট রিসাইক্লিং। তারপর হচ্ছে খনিজ পুনঃচক্রায়ন, এটা আমাদের নতুন আসছে, এটা একটু পড়ি। এটি বিভিন্ন প্রাকৃতিক সম্পদকে সংরক্ষণ করে এবং যেমন লেড, অ্যালুমিনিয়াম, সোনা ইত্যাদি কঠিন বর্জ্যের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ মূল্যবান বস্তু থাকতে পারে। যেমন যারা এখন তো আর করা হয় না, আগে করা হতো কি, স্বর্ণকারের দোকানের যে ছাইগুলো, যে কয়লা বা মানে কয়লা দিয়ে বা সোনা গলাতো, সেই ছাইগুলো কিন্তু বিক্রি করতো বিভিন্ন দামে, এবং সেই ছাইগুলো থেকে ওরা পরে কি করতো, যে ওখানে কোনো স্বর্ণের অবশিষ্টাংশ আছে কিনা সেগুলো কি মানে পরিষ্কার করে বা গলিয়ে বা ধুয়ে সেগুলোকে বের করতো, তারপর সেইগুলাকে স্বর্ণকারের কাছে আবার পুনরায় বিক্রি করে তারা টাকা পেত। তাহলে এই যে একটা পুনঃচক্রায়ন করা হচ্ছে, এটাই হলো পুনঃচক্রায়ন। তাহলে স্টিল, অ্যালুমিনিয়াম, কপার এবং অন্যান্য ধাতু যদি এই সমস্ত উৎপাদনের পূর্ণ লাভ করে পূর্ণ ব্যবহার করা হয়, তাহলে এদিকে যেমন সংগৃহীত বর্জ্যের পরিমাণ কম হবে, অপরদিকে লোক বিক্রি করে আয় করা সম্ভব হবে। বর্তমান সময়ে উন্নত সংশোধন প্রযুক্তির মাধ্যমে মূল্যবান প্রাকৃতিক সম্পদকে রক্ষা করা যায় এবং বর্জ্যকে পরিবর্তন করা যায় বা ক্ষতির কারণ না হয়ে বরং উপকারী বস্তুতে তোমার কি পরিণত হয়। কিছু গুরুত্বপূর্ণ কঠিন বর্জ্য আছে যা থেকে সফলভাবে সংশোধনের মাধ্যমে কাগজ, ও প্লাস্টিক তৈরি করা হয়। যেমন মাঝে মাঝে দেখবে তোমরা যে আমাদের বাসায় কাগজ নিতে আসে, কাগজগুলো কি করে, যেগুলো আমরা লেখা কাগজগুলো পুনরায় কি এই কাগজ তৈরি কারখানায় তোমার কি নিয়ে যাওয়া হয়, নিয়ে যায় কি করা হয়, পুনরায় সেগুলোকে ব্যবহার উপযোগী করে আবার কাগজ তৈরি করা হয়। তাহলে এইটাই হলো তোমার কি পুনঃচক্রায়ন, মানে পুনরায় আবার সেখানে নিয়ে যায় আবার একই জিনিস তৈরি করা, যেটা বলা হচ্ছে তোমার কি পুনঃচক্রায়ন। কাগজের পুনঃচক্রায়ন, এটা আমি একটু আগে বলে দিলাম। কাগজ এমন একটি জিনিস যা সব জায়গায় দেখা যায়, পোস্টার এবং নোট বই হতে শুরু করে কার্ডবোর্ড বক্স, ম্যাগাজিন, কাগজ আমাদের দৈনন্দিন জীবনে একটি অংশ। আমরা যে বর্জ্য উৎপন্ন করি তার 40% কাগজ, অর্থাৎ কাগজ ছাড়া আমাদের কোনো কিছুই হয় না। কাগজের ঠোঙ্গা, কাগজের আমরা খাতা পত্র শুরু করে যে কোনো জিনিস নিতে গেলেও কাগজের প্যাকেট ব্যবহার করা হয়। প্রতি 100 পাউন্ডের মধ্যে 40 পাউন্ড কাগজ থাকে। আমরা যদি প্রতিদিনের সকালের নিউজ পেপারকে রিসিভ করি, তাহলে 41,000 গাছকে কাটা থেকে রক্ষা করতে পারবো এবং প্রচুর পরিমাণে কার্বনের বৃদ্ধিতে কমাতে পারবো। কাগজের পূর্ণ প্রাণ হলো পুরাতন কাগজের দ্রব্যকে প্রক্রিয়াকরণ এবং তাদেরকে পুনরায় পূর্ণ ব্যবহারযোগ্য কাগজের দ্রব্য পরিবর্তন করা। নতুন কাঠামোতে কাগজ তৈরি পুরাতন কাগজের পুনরায় অনেক কম শক্তির, অর্থাৎ একটা গাছ থেকে
কাঠ দিয়ে যে কাগজ তৈরি করতে যে শক্তিটা ব্যবহার করা হবে, যদি আমরা পুরাতন কাগজ থেকে সেই কাগজ তৈরি করি, সেখান থেকে অনেক অনেক কম শক্তি তোমার কি ব্যবহার করা আল্লাহ দিবে। ফলে তোমার কি শক্তির অপচয় কম হবে, এবং আমাদের সেই যে বর্জ্যটা উৎপন্ন হলো, সেই বর্জ্যটাও আমাদেরকে পরিবেশ থেকে রিমুভ হলো। তাহলে দুইটাই একই সাথে আমাদের উপকার পাচ্ছি। কাগজ তৈরি একটি সহজ প্রক্রিয়া। কাগজ তৈরি হয় গাছ বা গাছের প্রতিটি অংশই দ্রব্য তৈরিতে ব্যবহার করা অথবা শক্তি উৎপাদনের জন্য পোড়ানো হয়। যদি ইউএস এর অর্থাৎ আমেরিকা প্রতিটি মানুষ তাদের কাগজের ব্যাগকে ইউজ করে, তাহলে 60,000 গাছ রক্ষা করা সম্ভব হবে। তার মানে এত পরিমাণ তোমার কি কাগজ এখানে বর্জ্য পদার্থ তোমার কি উৎপন্ন হয়। আজকে আমরা এ পর্যন্ত রাখি। আমরা আজকে 30 মিনিট পার হয়ে গেছে। আমরা পরবর্তী দিন এই অধ্যায়ের বাকি অংশটা আমরা করব।